যে বাসর ঘর দেখে দাদাবাবু আনন্দে মেতে উঠেছিলেন, সেই বন্ধ ঘরের ভেতরে রাম চিকিকে স্মরণ করিয়ে দেয় সেই পূর্বের দেওয়া ম্যারেজ এগ্রিমেন্ট, যেখানে লেখা ছিল কয়েক বছর পর তাদের এই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। অন্যদিকে শয়তান সিয়াকে ঘর থেকে তাড়াতে গিয়ে রামের সামনে নিজের ঘর ছাড়ার হুমকি দিলেন অহংকারী দাদিমা কামিনী দেবী। সুগন্ধা দেবীর ছবির দিকে হাত বাড়ানোয় চিকিকে থাপ্পড় মারতে গেলে কিভাবে বাঘের মতো দাদিমার হাত চেপে ধরলেন, আর রামের সব প্রমাণ উল্টে দিতে দাদিমা চিকির সামনে কোন মরণ ফাঁদ পাতলেন। কাল সন্ধ্যার মধ্যে চিকি যদি শ্যাম আর সিয়ার ষড়যন্ত্রের প্রমাণ না দিতে পারে, তবে দাদিমার কোনো কঠিন শর্ত মেনে নিতে হবে তাকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সব থেকে প্রিয় ধারাবাহিক ভালোবাসি তোমায়ের 134তম পর্বের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজকের ভিডিওর প্রতিটা সেকেন্ডে রয়েছে রামের গোপন চুক্তি, সিয়ার চোখের জল এবং দাদিমার সাথে চিকির ওপেন চ্যালেঞ্জের লড়াই। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ আজ অগস্তি বাড়িতে এক মস্ত বড় ঝড় উঠতে চলেছে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় রাম আর চিকির সেই সুন্দর সাজানো বেডরুমে, যেখানে রাম ফুলগুলো ছিঁড়তে ছিঁড়তে গম্ভীর গলায় চিকিকে বলে, কি হলো, এভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? এসে আমাকে একটু হেল্প করো। আর হ্যাঁ, একটা কথা ভালোভাবে মনে রাখবে, তোমার সাথে আমার বাইরে কি কথা হয়েছিল সেটা একটু স্মরণ করো। এই কথা বলেই রাম এক ঝটকায় চিকির হাতে একটি আইনি কাগজ বা ম্যারেজ এগ্রিমেন্ট ধরিয়ে দেয়। রাম অত্যন্ত নিষ্ঠুরভাবে বলে, এটা হচ্ছে তোমার আর আমার ম্যারেজ এগ্রিমেন্ট বা বিয়ের চুক্তিপত্র। আমি তোমার সাথে এই ঘরে থাকবো, এটা সত্যি, তবে এটা স্রেফ কিছু বছরের জন্য। কয়েক বছর পরে আমাদের এই সম্পর্ক এমনিতেই আইনিভাবে শেষ হয়ে যাবে। রাম যখন এই কথা বলছিল, তখন পর্দার বাইরে দাদাবাবু বা সুগন্ধা দেবীর মতো পরিবারের কেউই জানত না যে তাদের এই বিয়েটা সম্পূর্ণ নকল। তারা জাস্ট কিছুদিনের জন্য একটা চুক্তির মাধ্যমে একে অপরের জীবনে এসেছে। এই কথা বলতে বলতে রাম যখন রাগের মাথায় বিছানার গোলাপ ফুলগুলো ছিঁড়ে ফেলছিল, ঠিক তখনই একটি ধারালো ফুলের কাঁটা সজোরে রামের আঙ্গুলে বিঁধে যায় এবং রক্ত বের হতে থাকে। রাম ব্যথায় ককিয়ে উঠতেই চিকি আর এক মুহূর্তও না ভেবে ইংলিশ মিডিয়াম বলে চিৎকার করে ওঠে এবং রামের হাতটি টেনে ধরে তার আঙ্গুলটি নিজের মুখের ভেতর নিয়ে চুষতে থাকে, যাতে রক্ত পড়া বন্ধ হয়। রাম তখন স্তব্ধ হয়ে এক পলক পরম ভালোবাসায় চিকির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে। আঙ্গুল থেকে রক্ত পড়া বন্ধ হলে চিকি মুখ সরিয়ে নেয়। সে তখন রামকে জিজ্ঞেস করে, রাম, সিয়া কি সত্যি সত্যি আজ এই ঘর ছেড়ে চলে যাবে? রাম বলে, আমি আশা করছি ও চলে যাবে। চিকি তখন দয়া দেখিয়ে বলে, সিয়া যদি এই ঘর ছেড়ে চলে যায় তবে দাদিমা বড্ড কষ্ট পাবেন। রাম তখন চিকির চোখ দুটো ধরে বলে, আর ও যদি এই ঘরে থাকে তবে তোমার সব থেকে বেশি কষ্ট হবে চিকি। সিয়া যে পর্যন্ত এই ঘরে আছে ততদিন তোমার আর দাদিমার ভেতরে সম্পর্ক কোনোদিন ঠিক হবে না, তাই ওকে যে কোনো মূল্যে এই ঘর থেকে তাড়িয়ে দিতেই হবে। দৃশ্যপট বদলে এবার আমরা দেখতে পাই দাদিমা কামিনী দেবীর ঘর, যেখানে কুটিল মাধবী আর রতন মিলে দাদিমাকে রামের বিরুদ্ধে চরম উস্কানি দিচ্ছে। রতন বলে, মা, সিয়া যদি আজ সন্ধ্যা 6টার মধ্যে এই ঘর ছেড়ে না যায় তবে রাম ওকে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশে দিয়ে দেবে। শয়তান সিয়া তখন পাশে বসে খুব হতাশ হয়ে কান্নার নাটক করতে থাকে। মাধবী তখন আগুনের মধ্যে ঘি ঢেলে বলে, আসলে এতগুলো বছর পর আমাদের সিয়া এই বাড়িতে ফিরে এসেছে, আর রাম ওর সাথে যা ব্যবহার করছে তা মোটেও ভালো করছে না মা। রতন আরও এক কাঠি এগিয়ে বলে, মা, এই চিকিরামকে এমনভাবে নিজের আঁচলে বন্দি বা কবজা করেছে যে চিকির কথায় রাম দিন রাত উঠবস করছে, এমনকি ও এখন আপনার কথার উপরেও কথা বলতে দ্বিধাবোধ করছে না। সিয়া তখন ভুক্তভোগী সেজে কেঁদে কেঁদে বলে, আমার ভাগ্যটাই খারাপ আন্টি, আমার জীবনে কেন এত কষ্ট। দাদিমা তখন সিয়াকে বুকে জড়িয়ে ধরে অত্যন্ত কড়া গলায় বলেন, সিয়া, তোর কান্না বন্ধ কর। আর একটা কথা খুব ভালোভাবে শুনে রাখে, যে পর্যন্ত এই কামিনী অগস্তি বেঁচে আছে ঠিক ততক্ষণ পর্যন্ত তোর কেউ একটা চুলও স্পর্শ করতে পারবে না। মাধবী তখন দাদিমাকে তাচ্ছিল্য করে বলে, মা, আপনি শুধু মুখে সিয়াকে সান্ত্বনা দিতেই পারেন, কিন্তু রামকে তো একটা কথাও বলতে পারেন না। রাম সামনে আসলেই তো আপনি একদম চুপ হয়ে যান। দাদিমা তখন রেগে গিয়ে বলেন, হ্যাঁ, আমি জানি যে রামের সামনে গেলে আমি চুপ থাকি, কারণ ও এই শহরের মস্ত বড় উকিল, আর ওর চুপ থাকার পেছনেও অন্য কারণ আছে। তার মানে এই না যে ও সিয়াকে যা ইচ্ছে তাই করবে। সিয়া তখন ফুপিয়ে কেঁদে বলে, দাদিমা, আমি যদি আজ না যাই তবে রাম আমাকে সোজা জেলে ভরে দেবে। আমি এই অপমান কিভাবে সহ্য করব? দাদিমা তখন সিয়ার মাথায় হাত রেখে বলেন, আচ্ছা, রাম তোকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিয়েছে না, তুই শুধু দেখ এখন আমি তাদের
সাথে কি করি? আমি আজকেই ওই অলক্ষী চিকিকে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে দাদিমা? দাদিমা অহংকার করে বলেন, সেই কথা তুই আমার উপরে ছেড়ে দে। রামের প্রতি আমার একটা জন্মগত অধিকার আছে, কারণ আমি ওর দাদিমা। এবার দেখা যাবে কোর্টে জেতা উকিল রাম জেতে নাকি তার এই দাদিমা জেতে। এই কথা শুনে পেছনে দাঁড়িয়ে কুটিল মাধবী আর রতন মুচকি হাসতে থাকে। দাদিমা সিয়াকে বলেন, সিয়া তুই তোর রুমে গিয়ে শান্তিতে আরাম কর, তোর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। সিয়া তখন পেছন থেকে দাদিমাকে জড়িয়ে ধরে মনে মনে হাসতে হাসতে বলে, দাদিমা তুমি এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাও। তুমি শুধু আমার সাথে থাকলে দেখবে আমি খুব শীঘ্রই এই চিকিকে এই ঘর থেকে চিরতরে বের করে দেব। দৃশ্যপট বদলে এবার আমরা দেখতে পাই রামের মা সুগন্ধা দেবীকে। তিনি অত্যন্ত ভালোবেসে চিকিকে উৎসাহ দিয়ে বলছেন, দেখ মা চিকি, কাল হচ্ছে পবিত্র শুভ অষ্টমী পুজো, আর এই পুজোর যাবতীয় যা কিছু আয়োজন লাগবে তুই নিজের হাতে সবকিছু অ্যারেঞ্জ করবি, কারণ তুই হচ্ছিস এই অগস্তি পরিবারের বড় বউ। এই ঘরে আগে যা কিছু খারাপ হয়েছে তুই সে সবকিছু ভুলে জামা। তোর সাথে স্বয়ং দেবী দুর্গা আছেন, দেখবি তোর কেউ কিছু ক্ষতি করতে পারবে না। চিকি তখন হাসি মুখে মায়ের পা ছুঁয়ে বলে, ঠিক আছে মা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন। ঠিক তখনই ড্রয়িং রুমে এক মস্ত বড় নাটক শুরু হয়। দাদিমা কামিনী দেবী রতন আর মাধবীকে নিয়ে নিচে নেমে আসেন। ওদিকে শয়তান সিয়া নিজের লাগেজ বা ব্যাগপত্র হাতে নিয়ে ঘর থেকে বের হওয়ার ভান করে সদর দরজার দিকে এগোতে থাকে, কিন্তু যাওয়ার সময় সে ইচ্ছা করে নিজের ব্যাগের ধাক্কা দিয়ে টেবিলে রাখা সুগন্ধা দেবীর একটি সুন্দর ফ্রেমে বাঁধানো ছবি নিচে ফেলে দিতে যায়। ছবিটা মাটিতে পড়ে ভেঙে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমাদের চটপটে মেয়ে চিকি দৌড়ে এসে ছবিটা লুফে নেয় এবং পরম যত্নে বুকে জড়িয়ে ধরে উশিয়ার এই শয়তানি দেখে চিকি এক নজরে ছবিটার দিকে তাকিয়ে থাকে। কিন্তু শয়তান সিয়া এই দৃশ্য দেখে রাগে ফুঁসতে থাকে। ঠিক তখনই সেখানে ডাইনির মতো হাজির হন দাদিমা কামিনী দেবী। তিনি এক ঝটকায় চিকির হাত থেকে ছবিটা কেড়ে নিয়ে টেবিলে আছাড় মেরে রেখে দেন। এরপর তিনি চিকির হাত ধরে সবার সামনে টেনে হিঁচড়ে নিয়ে এসে গর্জে উঠে বলেন, অলক্ষী মেয়ে, তোর এত বড় সাহস! ওটা তো শাশুড়ি সুগন্ধার ছবি না, ওটা হচ্ছে আমাদের আদরের সিয়ার পরলোকগত মায়ের ছবি। এই ছবিতে হাত দেওয়ার সাহস তোকে কে দিল? এই বলেই দাদিমা যখনই চিকির গালে সজোরে এক থাপ্পড় মারার জন্য নিজের হাত ওপরে তোলেন, ঠিক তখনই পেছন থেকে বাঘের মতো এসে দাদিমার হাত শক্ত করে চেপে ধরেন। দাদাবাবু! দাদাবাবুর এই রুদ্ররূপ দেখে পুরো অগস্তি পরিবার একদম স্তব্ধ হয়ে যায়। দাদাবাবু দাদিমার হাত ঝেঁটে ফেলে দিয়ে কড়া গলায় বলেন, কামিনী, নিজের হাতকে এবার একটু লাগাম দাও, না হলে তোমার এই অহংকারের মুখ একদিন সমাজে কেটে যাবে। তুমি বারবার একই ভুল করে যাচ্ছ, আর তোমার বদলে যদি অন্য কেউ একবার এই ভুলটা করে বসে, তবে তুমি কি সেটা সহ্য করতে পারবা? দাদাবাবুর কথা শুনে দাদিমা চমকে যান। দাদাবাবু আরো বলেন, তুমি একটা কথা খুব ভালোভাবে জেনে রাখো, এই চিকি হচ্ছে এই ঘরের বৈধ বউ। আর হ্যাঁ, এই সিয়া যবে থেকে এই ঘরে পা রেখেছে তবে থেকেই এই শান্ত পরিবারে এক মহা যুদ্ধ বা অশান্তি আরম্ভ হয়েছে। দাদিমা তখন রেগে গিয়ে চিৎকার করে বলেন, না, যবে থেকে এই বিগারির ঘরের অলক্ষী চিকি এই ঘরে এসেছে ঠিক তখন থেকেই এই ঘরে এত অশান্তি শুরু হয়েছে। দাদাবাবু তখন দাদিমার ভুল ভেঙে দিয়ে বলেন, না কামিনী, এই চিকি এমনি এমনি এই ঘরে আসেনি, তোমার নিজের নাতনি রাম ওর কপালে পবিত্র সিঁদুর দিয়ে সমাজ মেনে বিয়ে করে তবেই এই বাড়ির বউ করে এনেছে। তাই কামিনী, তুমি আগে ভালো করে জানো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সত্যটা উপলব্ধি করো, তারপর কারো ওপরে হাত তুলতে এসো, তার আগে নয়। দাদাবাবুর মুখে এই কথা শুনে সিয়া আবার নতুন করে কান্নার নাটক শুরু করে। সে বলে, দাদিমা, এই বাড়িতে সবাই শুধু আমাকে প্রতিনিয়ত অপমান আর অপদস্থ করে, আমি আরেক সেকেন্ডও এই ঘরে থাকতে চাই না। এই বলে সিয়া যখনই ব্যাগ নিয়ে দরজার দিকে যেতে লাগে, দাদিমা তাকে আটকে বলেন, সিয়া দাঁড়াও। কিন্তু সিয়া কাঁদতে কাঁদতে বলে, না দাদিমা, আমি খুবই দুঃখিত, আমি চলে যাচ্ছি। দাদিমা তখন চিৎকার করে বলেন, না সিয়া, তুই এই ঘর ছেড়ে কোথাও যাবি না, তুই এই ঘরেই থাকবি। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে ওপর থেকে বজ্রকণ্ঠে আমাদের হিরো রাম বলে ওঠে, না, এই সিয়া কোনোভাবেই এই ঘরে থাকতে পারবে না। রাম নিচে এসে দাদিমার চোখের দিকে তাকিয়ে বলে, দাদিমা, আমি তোমাকে সকালেই স্পষ্ট জানিয়ে দিয়েছি যে এই অপরাধী সিয়া এই ঘরে থাকার কোনো যোগ্যতাই রাখে না। ঠিক তখনই রামের বাবা রাজেন্দ্রবাবু মাঝখান থেকে কিছু বলতে গেলে রাম তাকে হাত তুলে থামিয়ে দিয়ে বলে, বাবা প্লিজ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমার জীবনের ফাইনাল ডিসিশন। সিয়া এই ঘরে থাকতে পারবে না, মানে পারবে না, ব্যাস। রামের এই কড়া কথা শুনে দাদিমা কামিনী দেবী এবার তার সব থেকে বড় চালটি চালেন। তিনি গর্জে উঠে রামকে ব্ল্যাকমেইল করে বলেন, ঠিক আছে রাম, সিয়া যদি এই ঘর ছেড়ে চলে যায় তবে তোর এই ফাইনাল ডিসিশনের বদলে আমিও আজকেই এই মুহূর্তে এই ঘর ছেড়ে চিরতরে চলে যাব। দাদিমার মুখে এই ঘর ছাড়ার কথা শুনে সুগন্ধা দেবী সহ পরিবারের সবাই আকাশ থেকে পড়েন। দাদিমা আরো বলেন, এখন তুই নিজে ভেবে দেখে রাম, তোর এই সংসারে কাকে বেশি দরকার, এই উটকো চিকিকে নাকি তোর নিজের দাদিমাকে? আর হ্যাঁ, আজ এই বাড়িতে যা কিছু ভাঙন ধরছে সব কিছুর মূলে রয়েছে এই অলক্ষী চিক। দাদিমার এই অপবাদ
শুনে চিকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কাঁদতে লাগলে রাম দাদিমার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলে, চিকির জন্য এই ঘরে কোনো অশান্তি হয়নি দাদিমা, যা কিছু হচ্ছে সবই শয়তান সিয়ার জন্য হচ্ছে। এই ঘরে খলনায়ক শ্যামের প্রবেশ করা, চিকিকে কিডন্যাপ করা, চিকির মিথ্যা মামলায় জেলে যাওয়া এবং জেলের ভেতর শ্যামের সাথে দেখা করা, এই সব কিছুর মূল মাস্টারমাইন্ড হচ্ছে এই সিয়া। রামের মুখে এইসব সত্যি কথা শুনে দাদিমা মনে মনে চমকে উঠলেও সিয়ার মুখের সমস্ত পানি এক নিমেষে শুকিয়ে যায়। রাম আরো বলে, এই সিয়া নিজের সব চক্রান্ত ধরা পড়ে যাবে বলেই অত্যন্ত নিখুঁত প্ল্যান করে চিকিকে খুনের চেষ্টার মামলায় জেলে পুরে দিয়েছিল। সে যে কতটা বড় মিথ্যা নাটক সাজিয়েছে তার প্রতিটি প্রমাণ আজ আমার পকেটে রয়েছে। জেলের ভেতর বন্দি থাকা শ্যামের সাথে এই সিয়া নিজে দেখা করে সমস্ত প্ল্যান সেট করেছিল এবং চিকি সেই কথা শুনে ফেলেছিল বলেই সিয়া চিকিকে মাঝরাস্তায় চিরতরে মেরে ফেলার চেষ্টা করেছিল। রামের মুখে প্রমাণের কথা শুনে দাদিমা কামিনী দেবী উকিল রামকে আটকে দিয়ে বলেন, রাম তুই যা বলছিস তার কি কোনো জ্যান্ত প্রমাণ তোর কাছে আছে? তুই তো এই শহরের মস্ত বড় আইনজীবী, তাই না? আর তুই খুব ভালো করেই জানিস যে কোর্টে বা সমাজে মুখের কথার কোনো দাম নেই, সেখানে প্রমাণের দরকার হয়। তাহলে তুই এখন আমার সামনে প্রমাণ দে যে চিকি সত্য আর এই সিয়া মিথ্যা। তুই যদি প্রমাণ দিতে পারিস তবেই আমি তোর সব কথা মেনে নেব। রাম যখন ভাবছে কি বলবে ঠিক তখনই সিংহের মতো গর্জে উঠে পাশ থেকে আমাদের সাহসী মেয়ে চিকি বলে ওঠে, প্রমাণ আমি দেব দাদিমা। চিকির মুখ থেকে এই ওপেন চ্যালেঞ্জ শুনে পুরো অগস্তি পরিবারের সবার চোখ ছানাবেড়া হয়ে যায়। শয়তান সিয়া তো ভয়ে কাঁপতে শুরু করে। চিকি দাদিমার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে, আমি কালকের মধ্যেই আপনাদের সামনে সব সত্যি প্রমাণ করে দেব। এই যে রুহি আর শ্যাম মিলে আমাকে কিডন্যাপ করেছিল এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তা কাল স্বয়ং শ্যাম নিজের মুখে এই অগস্তি ভিলায় এসে স্বীকার করবে। আর সিয়া কিভাবে নিজের স্বার্থে ওই ভিলেন শ্যামকে আমাদের পুজোর ঘরে আসার সাহস জুগিয়েছিল, কাল সেই সত্যও সবার সামনে আসবে। চিকির এই আত্মবিশ্বাস দেখে দাদিমা কামিনী দেবী কড়া গলায় তার শর্ত রেখে বলেন, ঠিক আছে চিকি, কাল সন্ধ্যার ভেতরেই তুই আমাকে এই সমস্ত প্রমাণ এনে দিবি যে তুই সত্য আর সিয়া মিথ্যা। তুই কাল প্রমাণ করবি যে শ্যামকে এই ঘরে সিয়াই নিয়ে এসেছিল আর সিয়া নিজের জেলের ভেতর শ্যামের সাথে দেখা করতে গিয়েছিল। তুই যদি কাল সন্ধ্যার মধ্যে এগুলো প্রমাণ করতে পারিস তবে আমি নিজের হাতে এই সিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। তবে আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখিস চিকি, কাল সন্ধ্যার মধ্যে তুই যদি তোর এই প্রমাণ দিতে ভুল বা ব্যর্থ হোস তবে তোকে আমার প্রতিটি কথা মেনে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। আর সেই পর্যন্ত সিয়া এই ঘরেই থাকবে, কেউ ওকে একটা কথাও বলতে পারবে না। সত্য আর মিথ্যার আসল ফয়সালা কাল সন্ধ্যার পরেই হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়েই দাদিমা কামিনী দেবী রাগে ফুঁসতে ফুঁসতে ওপরের তলার নিজের ঘরের দিকে চলে যান। আর এভাবেই এক চরম সাসপেন্স আর থ্রিলারের মাঝে শেষ হয় আজকের এই ধামাকা পর্ব। বন্ধুরা, চিকি তো দাদিমার এই মরণ চ্যালেঞ্জ গ্রহণ করে নিল, কিন্তু এবার আমাদের মনে কিছু মস্ত বড় প্রশ্ন জেগে উঠছে। ভিলেন শ্যাম কি আদেও কাল অগস্তি ভিলায় এসে সিয়ার বিরুদ্ধে সত্যি কথা বলবে, নাকি সিয়া টাকা দিয়ে শ্যামের মুখ বন্ধ করে দেবে? কাল সন্ধ্যার মধ্যে চিকি যদি প্রমাণ না দিতে পারে তবে দাদিমা কি রাম আর চিকিকে চিরতরে আলাদা করে দেবেন? আপনাদের কি মনে হয়? জলদি জলদি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।